দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অন্য প্রতীকে এনসিপি নিবন্ধন মানবে না। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, প্রতীককে সামনে রেখে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রিক কোনো ষড়যন্ত্র করছে কিনা সেটা এই মাসের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেল 3:30টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শাপলা প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। টানা 2.5 ঘণ্টার বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, শাপলা না দেওয়ার পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে, কিন্তু নিবন্ধন দিতে হলে এনসিপিকে শাপলাই দিতে হবে। প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন। এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সব কিছুই প্রভাবিত করতে চাচ্ছে। তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয়ই এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। শাপলা না দিলে কোটা সংস্কার আন্দোলনের মতো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। আমার কোটা সংস্কার আন্দোলনের সময় যেটা হয়েছিল, অধিকারের প্রশ্নে আমরা এক বিন্দু পিছপা হব না। আমি বলছি শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না, বা এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়? এনসিপি নেতারা জানান, নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের জেনজিরা যারা এই জুলাই আন্দোলনের সময় এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে না, এটা একটা প্রহসন হবে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সমস্ত ধরনের ব্যবস্থা নিয়ে তারা যেন এটা নিশ্চিত করেন যে যেদিন নির্বাচন হবে সেদিন যদি কারো বয়স 18 হয় সেজন্য তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়। নেতাদের আশা, বিধিমালায় যুক্ত করে নির্বাচন কমিশন তাদের শাপলা প্রতীক বরাদ্দ দেবে। তারা এগুলো ইতিবাচকভাবে নিয়েছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রংপুরের রাজনৈতিক অঙ্গন। তফসিল ঘোষণা এখনও বেশ দূরে থাকলেও প্রায় সব দলই নিজেদের মতো করে মাঠে রয়েছে, চেষ্টা করছে ভোটারদের সামনে দলের অবস্থান তুলে ধরতে। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে এগোচ্ছে। দেশের অন্যান্য এলাকার মতো রংপুরেও বইছে ভোটের হাওয়া, কিন্তু কি পদ্ধতিতে ভোট হবে, সংস্কার হবে কি হবে না, এ নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো। নির্বাচন নামে তামাশা হয়েছে, মূলত জনগণ সেখানে অংশগ্রহণ করেনি, ভোটাধিকার প্রয়োগ করেনি, একতরফাভাবে একটা যাচ্ছে তাই করে কোনোভাবে একটা সরকার গঠন করা হয়েছে। তো সেই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়, মূলত সে কারণেই নির্বাচনী ব্যবস্থা সংস্কার হওয়া উচিত অন্যান্য ব্যবস্থার সঙ্গে। জুলাই সনদপত্র সংস্কার, বিচার, সংবিধানের সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশে এনসিপি সহ বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে তারা হয়তো নির্বাচন চায় না। সরকার আসবে, সরকার সংস্কার হবে, নতুন করে নতুন সরকার আসবে, আবার সংস্কার হবে, এইভাবে ধীরে ধীরে সংস্কার কিন্তু করতে হবে। নির্বাচনকে বয়কট করার জন্য যারা অতীতে ষড়যন্ত্র করছে তাদেরই উত্তরসূরিরা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। নির্বাচন নিয়ে দলগুলো ভিন্ন অবস্থানে থাকলেও সাধারণ মানুষের চাওয়া একটি সুন্দর ও নিরাপদ বন্দোবস্ত। নির্বাচন কি হবে? যদি নির্বাচন হয়, যে কোনো প্রার্থী আসুক, শান্ত মতো নির্বাচন যেন করে এবং আমাদের রংপুরের জন্য উন্নয়ন জন্য হয়। যে বিগত সরকারের আমলে যে নির্বাচন হয়েছে, যে রংপুরকে নিয়ে যে অবহেলা তৈরি হয়েছে, রংপুর যে বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য থেকে যাতে রংপুরবাসী মুক্তি পায়। অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বারোপ করে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানান রংপুরের অনেকেই। যে ছাত্ররা যে করতেছে, এ দল ও দল নিষিদ্ধ, এই কারণে এরা শৃঙ্খলতা সৃষ্টি তৈরি করতেছে, যাতে মত সৃষ্টি করতেছে, যাতে নির্বাচন না হয়, আজও যাতে নির্বাচন না হয়। রংপুর জেলায় সংসদীয় আসন রয়েছে 6টি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। চুক্তি অনুমোদনে স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছে ইসরায়েল। নেতানিয়াহু জানান, মন্ত্রিসভায় অনুমোদনের 24 ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। 72 ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশ্বাস দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে
বিশ্বের বিভিন্ন দেশ। গত 2 বছর ধরে ইসরায়েলের হামলায় গাজায় ৬৭,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে ২০,০০০-এর বেশি। হামলায় ধ্বংস হয়েছে প্রায় সব স্থাপনা। দীর্ঘ আলোচনার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিবে হামাস, আর ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিবে ইসরায়েল। এছাড়া ইসরায়েল তাদের সেনা নির্ধারিত সীমারেখায় প্রত্যাহার করে নেবে এবং গাজায় ত্রাণ প্রবেশ করতে দেবে। যুদ্ধবিরতি পরিকল্পনায় 2 পক্ষ সম্মত হওয়ার পর টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, মন্ত্রিসভায় অনুমোদনের 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে। জবাবে হামাস বলেছে, ইসরায়েলি সরকার চুক্তি অনুমোদনের 72 ঘন্টার মধ্যে জীবিত সব জিম্মিদের মুক্তি দেবে তারা। যুদ্ধবিরতির খবর পেয়ে বিধ্বস্ত গাজার খান ইউনিস সহ বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলেও উল্লাস করেছে জিম্মিদের পরিবার। ট্রাম্পের প্রস্তাবিত এই চুক্তি যুদ্ধ অবসানের আশা জাগালেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট রয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, চুক্তিতে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের সময় ও পরিসর, যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের কাঠামো এবং হামাসের ভবিষ্যৎ সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হয়নি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। এমনকি যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়াও ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহর থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে শুক্রবার শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। এরপর থেকেই দূতাবাসগুলো তার মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এবারে খেলার খবর। নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। টুর্নামেন্টের শুরুটা স্বপ্নের মতোই হয় নারী দলের। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশের মেয়েরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সম্ভাবনা তৈরি করলেও হারের মুখ দেখেছে জ্যোতিবাহিনী। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, শক্তিতে অনেক এগিয়ে কিউইরা, তাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 4 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে 2টি ম্যাচে হেরেছে লাল সবুজের জার্সিধারীরা। অপর 2টি ম্যাচের ফল হয়নি। এবার দ্বিতীয়বারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে সাউথ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সিওল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। এ ম্যাচের আগে শিষ্যদের ব্যক্তিগতভাবে নায়ক হওয়ার চেয়ে ট্রফি জয়ের উপযোগী পারফরমেন্স দেওয়ার আহ্বান জানান কোচ কার্লো এনচেলোত্তি। অক্টোবর উইন্ডোতে 2টি ম্যাচ খেলবে সেলসাওরা। সাউথ কোরিয়ার পর তাদের প্রতিপক্ষ জাপান। আনচেলোত্তি এখনও পজিশন অনুযায়ী তার পছন্দের দল গড়তে পারেননি। কাঙ্ক্ষিত সাফল্য পাননি বিশ্বকাপ বাছাইয়ে। সেলেসাওরা বাছাই শেষ করেছে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিল 5 নম্বরে থেকে, যে কারণে আনচেলোত্তির জন্য প্রীতি ম্যাচগুলো শিশুদের পরখ করে দেখার সুযোগ। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম। সবগুলো ম্যাচই শুরু রাত 1:45টায়। আজারবাইজানের বিপক্ষে লড়বে ফ্রান্স, লুক্সেমবার্গের প্রতিপক্ষ জার্মানি ও বেলজিয়াম খেলবে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। বাছাই পর্বে স্লোভাকিয়ার বিপক্ষে হার ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে কাইজারের দেশ। এতে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এতে টেবিলের 3-এ আছে ড্রাইম্যানশ্যাফটরা। সরাসরি আগামী বিশ্বকাপের
টিকিট কাটতে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে যে কোনো মূল্য জিততে চান দলটির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান। অন্যদিকে বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে আজারবাইজানের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। ডি গ্রুপে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দিদিয়ের দেশামের শিষ্যরা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি, কবে গণভোট জানাবে সরকার, 15 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর। ব্যালটে থাকবে 2 প্রশ্ন, ঐকমত্যের বিষয় এবং নোট অফ ডিসেন্ট। রোববার সুপারিশ জমা দিতে পারে ঐকমত্য কমিশন। এদিকে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল, গাজার আকাশে শান্তির সূর্য, ঘরে ঘরে উল্লাস। আরেকটি প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে দেশে মানসিক রোগী 3 কোটি, চিকিৎসার বাইরে 90%। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ। এই বিষয়ে এই শিরোনামটি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, যার শিরোনাম হাত বদলে সবজির দাম 4 গুণ। কৃষক ও ঢাকার খুচরা পর্যায়ে দামের পার্থক্য এবং এই বিভিন্ন সবজি এবং পণ্যের একটি দর এবং কৃষক পর্যায়ের একটি চার্ট দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমন পীড়ন, বাংলাদেশ প্রসঙ্গে HRW। এছাড়া রয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। তাতে বলা হয়েছে আসামিরা পাবেন দায় মুক্তি। 5 ব্যাংকের একীভূত রূপ ইউনাইটেড ইসলামী ব্যাংক। আরেকটি শিরোনাম, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মত ইসরায়েল ও হামাস। কালের কণ্ঠে একটি বিশেষ লেখা রয়েছে যাতে বলা হয়েছে রক্তক্ষরণে ব্যবসায়ীরা, বিনিয়োগে ধ্বংসযাত্রা, চাকরি ক্ষুধায় তারুণ্য। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো, যাদের শিরোনাম বাস্তবায়নের উপায় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো। জুলাই সনদ বিষয়ে বলা হয়েছে 15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সুপারিশে গণভোটের সময় সুনির্দিষ্ট না থাকার চিন্তা কমিশনের। এছাড়া রয়েছে গাজায় যুদ্ধবিরতিতে রাজি 2 পক্ষ, হামাস ইসরায়েল চুক্তি। এই চুক্তি নিয়ে শঙ্কাও আছে গাজাবাসীর। সর্বশেষ গত মার্চে ইসরায়েলি যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করেছিল। শহীদুল আলম সহ আটক ব্যক্তিদের কারাগারে রেখেছে ইসরায়েল। এবং আরেকটি শিরোনাম, সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নতুন করে দমনপীড়ন চলছে। দর্শক, এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, গণভোটের সময় সহ 3 বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। ভালো মন্দ দিক উল্লেখ সহ শুধু সুপারিশ করবে কমিশন। বর্তমান আইনে নয়, সংবিধানের সমতুল্য আদেশের ওপর জোর। ভিন্ন মত সহ সংস্কার বাস্তবায়নের সুযোগ থাকবে জয়ী দলের। নির্বাচনের আগেই সনদ কার্যকর করার চিন্তা। এছাড়া রয়েছে পুলিশ কমিশনের কাঠামো চূড়ান্ত। খেলার খবরে রয়েছে শেষ মুহূর্তের গোলে ভাঙল হৃদয়, এশিয়ান কাপ বাছাই পর্ব বিষয়ে। দর্শক, এরপরে আছে দৈনিক বণিক বার্তা। তাদের শিরোনাম, দেশের প্রায় 19% প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক রোগে। প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার 18.7%। এছাড়া রয়েছে সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাজলো ক্রাজনোহারকুই। অর্থ সংকট বিষয়ে লেখা হয়েছে 1/4 শান্তিরক্ষী প্রত্যাহারের পরিকল্পনা জাতিসংঘের। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। জঙ্গি নাটকের কলঙ্ক থেকে পরিত্রাণ চায় পুলিশ। 9 বছরে 53 জঙ্গি নাটক সাজায় ডিএমপির সিটিটিসি বিলুপ্ত করে দেওয়ার চিন্তা। এটিইউকে শক্তিশালী করার উদ্যোগ। জনবল বাড়ানো হচ্ছে, সদস্যদের প্রশিক্ষণ নিতে পাঠানো হবে বিদেশে। আমার দেশে আরও রয়েছে 5 ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন। এছাড়া আমার দেশে আরও রয়েছে ব্যাংক ঋণের চড়া সুদে বিনিয়োগে খরা। গড় হার 12 হলেও ব্যাংক ভেদে 15 থেকে 16%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6.35%। বিদেশি বিনিয়োগ কমেছে 62%। সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুফল মিলছে কম। সর্বশেষ আমাদের কাছে আছে দৈনিক আজকের পত্রিকা। শিরোনামে দেখতে পাচ্ছি, হাসিনা সহ 2 ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন। ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বর্তমানে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে 9 জনের বিরুদ্ধে। এছাড়া রয়েছে দুর্বল 5 শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূতকরণে অনুমোদন। আরেকটি শিরোনাম, দলগুলোর মতানৈক্য কমাতে উদ্যোগ নেবে সরকার। আরেকটি শিরোনাম, শাপলা না দিলে ধানের শীষ বাদ দিতে হবে, এমনটি দাবি করেছে এনসিপি। দর্শক, দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।